সো ওকে, সমস্যা নাই। নাফিসা ফিজা খাইতে থাকো। সো আসসালামু আলাইকুম। আমরা আইডিয়াল গ্যাস অ্যান্ড কাইনেটিক্স অফ গ্যাস এটা নিয়ে ক্লাস করছি। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, লাবিবা হক। সো আমি আগেরগুলো একটু রিকল করা দিতে চাই, তারপরে আমি হিউমিডিটি নিয়ে আজকে ক্লাস করব। ঠিক আছে, সো আগেরগুলো একটু রিকল করে দিই তোমাদেরকে, দরকারও আছে। সো এর আগে আমরা যে ফর্মুলাগুলো শিখেছি সেটা হচ্ছে পিভি ইকুয়ালস এনআরটি। তো এন এর পরিচয় হচ্ছে এটা নাম্বার অফ মোল, ঠিক আছে। আর আর এর পরিচয় এটাও আমরা দিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এবং এর ভ্যালুটা হচ্ছে 8.314 জুল পার মোল পার ক্যালভিন। সো ইউনিটটা তোমরা জানো অলরেডি। আর টেম্পারেচার সবসময় ক্যালভিনে নিতে হবে, টেম্পারেচার মাস্ট বি ইন ক্যালভিন। সো পি হচ্ছে প্রেশার, পি ইন্ডিকেট করে প্রেশার, ভি ইন্ডিকেট করে ভলিউম, এটা তোমরা জানো অলরেডি। সো পি ফর প্রেশার আর ভি হচ্ছে ভলিউম অফ দ্যাট গ্যাস, যে গ্যাস নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, সো এই ফর্মুলাটা দিয়ে আমরা অনেক ফর্মুলা বানিয়েছিলাম। সো সেই ফর্মুলাগুলো আমাদেরকে ওই কোনো একটা লেক আর কোনো একটা পন্ড, সেই পন্ডের ভেতর থেকে, ঠিক আছে, একটা বাবল যখন উপরে উঠে আসে তখন তার সাইজটা বড় হয়ে যায়। কারণ পন্ডের ভিতরে যখন সে ছিল, বা লেকের ভিতরে যখন একেবারে বটম লেয়ারে সে যখন ছিল, তখন তার উপর ওয়াটার প্রেশার ছিল প্লাস এয়ার প্রেশার ছিল, দুইটা প্রেশারই ছিল। কিন্তু যখন সে সারফেসে চলে আসে তখন তার উপরে শুধু এয়ার প্রেশার। সো সেক্ষেত্রে আমাদেরকে ভলিউমগুলো বলে দেয় যে যখন বটমে ছিল ভলিউম ভি, উপরে উঠলে ভলিউম 3 টাইমস বেড়ে যায়, সো উপরে ভলিউম 3V। ঠিক আছে, এরকম করে বলে দিত। তো অনেক সময় রেডিয়াস বলে দেয় যে অ্যাট বটম রেডিয়াস ইজ 1/3 অফ সারফেস, এরকম করে যদি বলে দেয় 1/3 অফ সারফেস। আর বলতে পারে যে অ্যাট সারফেস রেডিয়াস ইজ 2 টাইমস or 3 টাইমস অফ বটম, এটা বলতে পারে। আবার বলতে পারে অ্যাট সারফেস রেডিয়াস অফ দিস বাবল, এই বাবলের যে কোয়েশ্চেনগুলো, ঠিক আছে, ওইখানটায় বলতে পারে অনেক সময়। তো ভলিউম তো আমরা ডিরেক্টলি ভলিউম দিয়ে তো শিখেইছি, তাই না? ভলিউম দিয়ে যে বটমে ভলিউম যত থাকে সারফেসে ভলিউম আসলে 3 টাইমস হয়ে যায়, ভলিউম বিকামস থ্রাইস, ভলিউম বিকাম টুয়াইস অন দ্য সারফেস। সো ভলিউম এটা যদি টুয়াইস হতো তাহলে নিচে ভলিউম ভি যদি ধরে নিতাম, উপরের ভলিউমটা 2V এটা ধরতে পারতাম। কিন্তু যদি রেডিয়াস দিয়ে দেয় তখন কি করব সেটা আমি একটু বলে দিই, জাস্ট আমি একটু বলে দিই তোমাদের। এটা অ্যাট সারফেস রেডিয়াস অফ বাবল বিকাম ডাবল। সো
সো নিচে মানে বটম লেয়ারে যত রেডিয়াস ছিল তার চাইতে যখন সে সারফেসে উঠে এসছে তখন তার রেডিয়াস ডাবল হয়ে গিয়েছে, অথবা সারফেসে যা রেডিয়াস ছিল সে যখন বটম লেয়ারে যায় তখন তার রেডিয়াস সারফেসের 1/3 হয়ে গেছে। সো রেডিয়াস নিয়ে যখন কোয়েশ্চেন দিবে তখন আমরা কিভাবে রেডিয়াসের সাথে ভলিউমকে ইনক্লুড করতে পারি সেটা আমরা একটু দেখব। তো আমরা জানি যে ভলিউম হচ্ছে কি 4/3 পাই আর কিউব। একটা বাবল দ্যাট ইজ একটা স্ফেয়ারের ভলিউম 4/3 পাই আর কিউব হবে, এটাই স্বাভাবিক। ফারিয়া জাহিন খান, গুড মর্নিং। গত ক্লাসে তোরে পাই নাই রে ফারিহা। সো এখানে 4/3 অ্যান্ড পাই এটা তো কনস্ট্যান্ট, সো আমরা বলতে পারবো ভি ইজ প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে রেডিয়াস যতই হোক না কেন ভলিউম হবে তার কিউবের ইকুয়াল, ভলিউম হবে তার কি কিউবের ইকুয়াল। সো যদি রেডিয়াস ডাবল হয়ে যায় সারফেসে তাহলে ভলিউম কত টাইমস হবে সেটা এখান থেকে আমরা পেয়ে যেতে পারবো। সো বলে যে ইফ রেডিয়াস বিকাম ডাবল, ইফ রেডিয়াস ইজ ডাবলড, সো রেডিয়াস যদি ডাবল হয়ে যায় ভলিউম হয়ে যাবে কত টাইমস, এই যেহেতু ডাবল হয়ে যায় সো মানে 2 টাইমস হয়ে যায়, সো রেডিয়াস 2 টাইমস হলে ভলিউম হবে এত টাইমস। সো এখানে ইকুয়াল না, আমরা অ্যারো দিয়ে দিলাম, ভলিউম হবে 8 টাইমস। সো যদি বলে যে রেডিয়াস ডাবল হয়ে গেছে তার মানে আগে যে ভলিউম ছিল আগের ভলিউম যদি ভি হয়, এটা যদি বটমে ভলিউম ভি হয় তাহলে এখন সারফেসে ভলিউম আমরা 8V ধরতে হবে, এটা হবে সারফেসের ভলিউম, সারফেসের ভলিউম। আবার যদি বলে যে বটমে যে রেডিয়াস সেটা হচ্ছে 1/3 অফ দ্য সারফেস, তাহলে তখন কি করব? সো তখনও আমরা এই আর এর জায়গায় 1/3 বসিয়ে দিব। সো আমরা বলবো যে ভলিউম ইজ প্রপোর্শনাল টু কি কিউব অফ রেডিয়াস। সো সেক্ষেত্রে আমরা যদি এখানটায় 1/3 বসিয়ে দিই তাহলে ভলিউমটা কত হবে? সো বলতেছে 1/3, সো 1/3 মানে কি 1/27 টাইমস, 1/27 টাইমস। তাহলে সারফেসে ভলিউম যদি আমার ভি হয়, আমার এটা যদি সারফেসে ভলিউম হয় তাহলে বটমে ভলিউম কি হবে? বটমে ভলিউম হবে ওই ভি এর 1/27 টাইমস আর v/27। তাহলে যদি রেডিয়াস দেওয়া থাকে তাহলে রেডিয়াস ডাবল হলে ভলিউম কত টাইমস হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। বা রেডিয়াস যদি দেখো যে বটমে রেডিয়াস সারফেসের 1/3, তো তাহলে সারফেসের ভলিউমকে কি রেডিয়াস দিয়ে যদি আমরা এটাকে বের করতে চাই, আসলে রেডিয়াস হয়ে গেছে 1/3, ভলিউম কত হয়ে গেছে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এটা খুব ইফেক্টিভ একটা জিনিস যেটা দিয়ে আমরা বের করতে পারবো। তার মানে ভলিউম হচ্ছে রেডিয়াসের কিউবের সাথে প্রপোর্শনাল। তো সেক্ষেত্রে এই রেডিয়াস ওরা বলতেছে কত 1/3, ঠিক আছে 1/3 হয়ে যাচ্ছে। তাহলে রেডিয়াস যদি 1/3 হয়, ঠিক আছে, তাহলে আমি 1/3 এখানটায় যদি লিখে উপরে কিউব দিই তাহলে 1/27 আসবে। তার মানে আমার সারফেসে ভলিউম যাই থাক না কেন, ঠিক আছে, বটমে ভলিউম হবে কি, যেহেতু রেডিয়াস 1/3 হয়ে যাচ্ছে বটমে, সো বটমে ভলিউমটা অবশ্যই কমে যাবে। সো বটমে ভলিউম হবে সারফেসের ভলিউমের 1/27 টাইমস অর v/27, ঠিক আছে। সো এইভাবে যদি রেডিয়াস 3 টাইমস হয়ে যায়, ধরো যে বটমে যা রেডিয়াস সারফেসের রেডিয়াস হয়ে গেছে 3 টাইমস, সো রেডিয়াস যদি 3 টাইমস হয়ে যায় রেডিয়াস বিকাম থ্রাইস। সো ভলিউম বলতেছে না ডিরেক্টলি, বলতেছে রেডিয়াসের কথা। সো রেডিয়াস যদি থ্রাইস হয়ে যায় মানে 3 টাইমস হয়ে যায় তখনও আমরা এটাকে ইফেক্টিভলি ইউজ করতে পারবো, ভলিউম ইজ প্রপোর্শনাল টু কিউব অফ রেডিয়াস। সো রেডিয়াস থ্রাইস হয়ে গেছে, সো আর এর জায়গায় আমি 3 দিব। সো আর এর জায়গায় 3 দিলে ভলিউমটা হয়ে যাবে 9 টাইমস, সরি 27 টাইমস, 3 3 স্যার 20 মানে 3 এর উপরে কিউব, সো এটা হবে 27 টাইমস। তাহলে রেডিয়াস যদি থ্রাইস হয়ে যায় তাহলে এর ভলিউম যদি ভি হয় এর ভলিউম হবে 27V, ঠিক আছে।
তো রেডিয়াস দেওয়া থাকলে কিভাবে বটমে ভলিউম বা সারফেসে ভলিউম বের করতে হবে সেই আইডিয়াটা তোমরা এখান থেকে পেলে। সো যদি কোনো ম্যাথসে তোমরা দেখো যে এই বাবল এই লেকের বটম থেকে উপরে সারফেসে উঠতেছে, রেডিয়াস বেড়ে যাচ্ছে, তখন ভলিউম কত টাইমস বাড়তেছে সেটার জন্য এটা খুব ইফেক্টিভ। ঠিক আছে, সো তোমরা মনে রাখবা যে ইন কেস অফ ভলিউম অফ এনি স্ফিয়ার, ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কিউব অফ রেডিয়াস। ঠিক আছে, তাহলেই এই ধরনের প্রবলেম তোমরা সলভ করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, আর এখানটায় যে ফর্মুলাগুলো সাধারণত হয় সেটা তো বুঝতেই পারতেছো, লেকের বা এই বাবলের ম্যাথসগুলোতে P1V1 ইকুয়ালস P2V2 এই ফর্মুলাটাই আমরা ম্যাক্সিমাম অ্যাপ্লাই করেছি। কিন্তু যদি টেম্পারেচার দেওয়া থাকে তখন আমাদের এই ফর্মুলাটা হয়ে যায় এরকম P1V1/T1 ইকুয়ালস P2V2/T2 এরকম হয়ে যায়। সো এই ধরনের ফর্মুলার সাথে আমাদের পরিচিতি অনেক আগেই হয়েছে। সো এটা একটু মনে রেখো। আমি আরও কিছু জিনিস যেগুলো আমরা অলরেডি করে ফেলেছি সেগুলো আমি একটু বলতে চাই। তারপরে লাবিবা হককে দেখতে পাচ্ছি, ফারিয়া জাহিন খানকে দেখতে পাচ্ছি, নাফিসা রশিদ। খাওয়া হয়েছে রে নাফিসা? পিজা কি খাচ্ছিস এমন যে তুই লিখতে পারতেছিস না? তুই কি দুপুরের লাঞ্চ করতেছিস নাকি? তো আমরা কাইনেটিক এনার্জি নিয়ে একটু কথা বলি। কাইনেটিক এনার্জির ম্যাথস অলরেডি আমরা করেছি। কাইনেটিক এনার্জি নিয়ে আমরা ফর্মুলাও শিখেছি দুই একটা। সো কাইনেটিক এনার্জি না স্যার, ও তুই এখন ব্রেকফাস্ট খাচ্ছিস, তার মানে তুই এই মাত্র ঘুম থেকে উঠলি? এত ঘুমাইলে হবে? আল্লাহ রাত বানাইছে কিসের জন্য? ঘুমানোর জন্য। আর দিনে আল্লাহ বলছে যে কাজ করো। এখন আমরা দিনে ঘুমাই আর রাতে জেগে থাকি। রাতে জেগে থাকলে মানে কি খুব মানে কি অল্প পরিশ্রমে যেসব কাজ হয়, মানে ব্রেন কম খাটিয়ে যেসব কাজ হয় ওই কাজগুলো করা যাবে। কিন্তু ব্রেনকে বেশি খাটালে, ঠিক আছে, ব্রেন সেটা হোল্ড করবে না। ধর যে রাতের বেলা অনেক মুখস্থ করছিস, ঠিক আছে, 2 দিন পরে ভুলে যাবি। মানে রাতের বেলা মানে কি রাত 2টা 3টা 4টার সময় যদি কোনো পড়া মুখস্থ করিস সেটা হয়তো 2-3 দিন মনে থাকবে, তারপরে একেবারে ভুলেই যাবি। কিন্তু সেটা যদি সকালবেলা করিস তাহলে অনেকক্ষণ মনে থাকবে। বৃষ্টির দিন তাই ঘুমিয়েছি। আচ্ছা, ভালো। লাবিবাহক বলছে আমি 9:30 কালকে ঘুমাই গেছি। ভেরি গুড। এরকমই তো চাই। সকাল সকাল যারা ঘুমায় আর যারা সকাল সকাল উঠে তাদের মানে কি পড়াশোনাটাও ভালো হয়, আর মানে কি ফিজিক্যাল ফিটনেস তো থাকবেই। তো যত তাড়াতাড়ি সম্ভব 11টার ভিতরে ঘুমায় যাইতে হবে। ঠিক আছে, যতই করোনা হোক মহামারী হোক 11টার ভিতর ঘুমায় যাবি, সকাল সকাল উঠবি, কাজ না থাকলে উঠবি, এদিক ওদিক ঘুরে বেড়াবি, দেখবি যে আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়েছে। ঠিক আছে, আর যে যত রাত জাগবি আস্তে আস্তে তার শরীর খারাপ হবেই। যতই, ঠিক আছে, এই রূপচর্চা কর, শরীর খারাপ হবেই। ঠিক আছে, তো সকাল সকাল ঘুমাতে যাবি 11টার ভিতরে, আর সকাল সকাল উঠবি। সো কাইনেটিক এনার্জি আমরা বের করতে চাই। কাইনেটিক এনার্জি আমরা কিভাবে বের করব? আচ্ছা, এই যে ঘুম আসে না, ঠিক আছে, এটা একটা খুব জটিল অবস্থা। এটা অনেকেরই এই করোনার সময় দেখা গেছে যে ঘুম আসে না। কিন্তু তোদের তো অত টেনশন নাই বাবা, তোরা তো এখনো পিচ্চি বাচ্চা, না সংসার চালাইতে হয়, না অন্য কিছু করতে হয়, বাজার খরচ করতে হয় না, সংসার চালাইতে হয় না সারাদিন। অবশ্য ওই টায়ার্ড হইস না, এই কারণে ঘুম আসে না। সো টায়ার্ড হওয়ার জন্য এই বাসার ভিতরেই এক্সারসাইজ করা শুরু করে দে। ঠিক আছে, তাহলে টায়ার্ড হবি আর ঘুমও আসবে। আর না হলে বেশি বেশি করে ম্যাথ করা শুরু করো। বেশি বেশি ম্যাথ করলে ঘুম চলে আসবে তাড়াতাড়ি। ঠিক আছে, কারণ মাথা ওই জটিল জিনিস অ্যাভয়েড করতে চায়। তো একটু জটিল জিনিস মাথায় ঢুকালেই মাথা কি করবে, ঘুম নিয়ে আসবে। সো কাইনেটিক এনার্জি ফর 1 mole gas or kinetic energy for 1 gram mole gas, 1 gram mole gas, or এটাকে কাইনেটিক এনার্জি অফ 1 গ্রাম গ্যাস বলতে পারি। সো তিনটাই সেম জিনিস। সো কাইনেটিক এনার্জি যদি 1 মোল গ্যাসের বের করতে বলে, এটা হবে আমার 3/2 কি nRT
সো 1 মোলের জন্য n যেহেতু 1, ঠিক আছে, সো 3/2 nRT লিখতে পারি। সো যেহেতু 1 মোল গ্যাস, সো এটাকে আমরা 3/2 RT লিখতে পারি। আর 1 মোল গ্যাসের জন্য দেখ, ফর 1 মোল গ্যাস PV ইকুয়ালস nRT, যেহেতু 1 মোল গ্যাসের জন্য n যদি 1 হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি PV ইকুয়ালস RT। সো আমরা এটাকে লিখতে পারবো 3/2 PV, ঠিক আছে। তাহলে 1 মোল গ্যাসের জন্য কাইনেটিক এনার্জি আমরা এই ফর্মুলা দিয়ে বের করেছিলাম, একটু রিকল করলাম, ঠিক আছে। আর যদি কাইনেটিক এনার্জি ফর 1 মলিকিউল অফ গ্যাস, কাইনেটিক এনার্জি ফর 1 molecule of gas, 1 molecule of গ্যাসের জন্য যে কাইনেটিক এনার্জি সেটাকে আমরা কিভাবে বের করব, E ইকুয়ালস 3/2 RT। এই 1 মোল গ্যাসের জন্য যে কাইনেটিক এনার্জি তাকে যদি আমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করি, কারণ 1 মোল গ্যাসে কতগুলো মলিকিউল আছে বাবা, এই 1 মোল গ্যাসে আমার মলিকিউল আছে, নাম্বার অফ মলিকিউল 6.06 into 10 to the power 23 মলিকিউল আছে 1 মোল অফ গ্যাস। তাহলে এই যে 1 মোল গ্যাসের যে কাইনেটিক এনার্জি বের করতেছি, তার মানে এতগুলো মলিকিউলের কাইনেটিক এনার্জি। সো কেউ যদি বলে যে 1 মোল গ্যাসের কাইনেটিক এনার্জি মানে কি, তোমরা বলতে পারো যে 6.06 into 10 to the power 23 মলিকিউলসের কাইনেটিক এনার্জি। কেউ যদি বলে 1 গ্রাম মোল গ্যাসের কাইনেটিক এনার্জি মানে কি, তোমরা বলতে পারো 6.06 into 10 to the power 23 মলিকিউলসের কাইনেটিক এনার্জি। কেউ যদি বলে 1 গ্রাম গ্যাসের কাইনেটিক এনার্জি কি, তোমরা বলতে পারো 6.06 into 10 to the power 23 মলিকিউলসের কাইনেটিক এনার্জি। তাহলে এটা হচ্ছে এতগুলো মলিকিউলসের কাইনেটিক এনার্জি। আমরা এখন একটা মলিকিউলের কাইনেটিক এনার্জি বের করতে চাই। সো যেহেতু এতগুলো মলিকিউলের কাইনেটিক এনার্জি এটা, ওটাকে এতগুলো মলিকিউল দিয়ে যদি ডিভাইড করি তাহলে একটা মলিকিউলের কাইনেটিক এনার্জি বের হবে। সো এখানে দেখতে পাচ্ছ যেটা R/NA, এটাকে আমরা স্পেশালি কি বলতে পারি, কে বলতে পারি। সো R/NA কে আমরা কে বা বোল্টজম্যান কনস্ট্যান্ট বলি। তাহলে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টকে আমরা যদি নাম্বার অফ মলিকিউলস মানে অ্যাভোগাড্রো যে নাম্বার সেটা দিয়ে যদি ডিভাইড করি, ঠিক আছে, তাহলে যে কনস্ট্যান্টটা পাওয়া যায় সেটাকে বলা হয় বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে এই কের নাম হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এর ভ্যালুটা 1.38 ইন্টু 10 to the power -23 জুল পার ক্যালভিন, সেটাও আমরা জানি। সো ফারিয়া জাইন খান, তুই এই একবার ঢুকে আবার কোথায় গেলি রে? হ্যাঁ, তোকে আমি এরপরে দেখলাম না কেন? সো এটা হচ্ছে, আর টি তো ছিল, সো কেটি। তাহলে 1 মলিকিউল গ্যাসের জন্য কাইনেটিক এনার্জি হচ্ছে 3/2 কেটি, যেখানে কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। সো বোল্টজম্যান কনস্ট্যান্ট যদি না দেওয়া থাকে বাবা, তাহলে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টকে অ্যাভোগাড্রো নাম্বার মানে 6.06 ইন্টু 10 to the power 23 দিয়ে ডিভাইড করলে হবে। ফারিয়া জাহিন খান লিখেছে, আমি কালকে সকাল থেকে ঘুমেই আছি, মাঝখান দিয়ে উঠে উঠে খেয়েছি শুধু। কেন রে, তোর কি হয়েছে বাবা? তোর কি শরীর খারাপ? আচ্ছা, লাবিবা হক লিখছিস অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10 to the power 23 কিনা। আচ্ছা, ঠিক আছে লাবিবা হক, অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10 to the power 23, এটা অবশ্যই ট্রু একটা ফ্যাক্ট, কিন্তু মানে ম্যাক্সিমাম বইতে লেখা আছে, যেমন এই যে গিয়াস স্যারের বইতে লেখা আছে 6.06 ইন্টু 10 to the power 23। সো আমরা এটাও ইউজ করতে পারি। সো 6.06 আর 6.023 এর ভিতরে ডিফারেন্স খুব একটা নাই বললেই চলে, কিন্তু ওই যে গিয়াস স্যার তার বইতে এটা ওয়াইডলি ইউজ করেছে, সো আমরা এটা ইউজ করতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। অনেক সময় এটা আবার দেওয়া থাকে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে করবি। আর তোর যদি 6.06 লিখতে ইচ্ছা না করে, ইনস্টেড অফ 6.06 যদি 6.023 লিখতে ইচ্ছা করে, লিখে ফেলবি, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা, একটা মিনিট আমাকে একটু টাইম দে, ঠিক আছে। আমার মনে হয় যে নেটে প্রবলেমটা আমি একটু দূর করি, না হলে আবার
সো আমার মনে হয় একটু পজ করতে হবে আমার এটা। সো তোরা কিন্তু থাকিস বাবা, হ্যাঁ, একটু হয়তো পজ হবে। ঠিক আছে, আমি ঠিক করে ফেলেছি অলরেডি, ঠিক আছে। তো ফারিয়া জাহিন খান, আমার ওয়াইফাই চলে গিয়েছিল, ডাটা অন কিনে অন করতে করতে লেট হয়েছে। ওকে, ভেরি গুড, ঠিক আছে। আমার অনেক ঠান্ডা আর অনেক মাথা ব্যথা প্লাস একটু জ্বর ছিল 2 দিন, আজকে আবার একটু ভালো। সো খুবই সাবধানে থাকবি, যেহেতু তোর কি আছে বাবা, ওই যে অ্যাজমা টাইপের প্রবলেম আছে। সো খুব সাবধানে থাকতে হবে, ঠিক আছে। রেস্ট নিতে হবে, প্রপার রেস্ট, আর প্রচুর পরিমাণে পানি খেতে হবে। পানি খাইতে ইচ্ছা না করলেও পানি খাবি অনেক বেশি, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবি। আর এখন সব যে করোনা হচ্ছে তা না, অনেকের এই ইনফ্লুয়েঞ্জা এই সময়টাতে বর্ষার কালে, মানে রেইনি সিজনে সাধারণত ইনফ্লুয়েঞ্জাটা আমাদের দেশে বেড়ে যায় এই জুন জুলাই আগস্ট, ঠিক আছে। মানে জুন জুলাইতেই বেশি ইনফ্লুয়েঞ্জাটা হয়। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে, ভয়ের কোনো কারণ নাই। বেশি করে পানি খা, আর দেখ কি অবস্থা, যদি জ্বর যদি বেশি আসে তাহলে অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় আছি যে 1 মলিকিউল গ্যাসের জন্য কাইনেটিক এনার্জি বের করার ফর্মুলা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য যেটা, সেটাকে বের করে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করে দেওয়া, অথবা 3/2 কেটি ডিরেক্টলি ইউজ করা। সো এনার্জির ইউনিট যে জুল হবে সব সময়, সেটা আমরা জানি, কোনো সমস্যা নেই। সো এনার্জি বের করে জুল লিখে দিব, ব্যাস শেষ, কাহিনী খতম ওখানটায়, ঠিক আছে। তো এই ফর্মুলাগুলো অলরেডি আমরা ইউজ করে এসেছি, ঠিক আছে। তো এই ফর্মুলাগুলো একটু দেখবি। আর আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ডিউ পয়েন্ট অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি, এইটা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছিলাম। আজকে আমরা এই ক্লাসে এর উপরে কিছু ম্যাচ করে ফেলবো, রিলেটিভ হিউমিডিটি অ্যান্ড ডিউ পয়েন্ট, ঠিক আছে। তো রিলেটিভ হিউমিডিটি অ্যান্ড ডিউ পয়েন্ট নিয়ে যদি আমরা কথা বলি, সো ডিউ পয়েন্ট কি? ডিউ পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার। সো ধরো যে আমার একটা ফিক্সড ভলিউম অফ এয়ার নিয়েছি, এই জায়গায় আমার যে এয়ারটা আমি কি করলাম, কনফাইন করলাম, সেই এয়ারটার ভলিউম হচ্ছে ফিক্সড। তাহলে একটা ফিক্সড ভলিউমের এয়ার নিয়েছি আমি। এই ফিক্সড ভলিউমের এয়ার যার টেম্পারেচার হচ্ছে টি ক্যালভিন। সো এই টি ক্যালভিন হচ্ছে তার টেম্পারেচার। এই টেম্পারেচারে ওই এয়ার, ধরো যে এই 20 গ্রাম ভেপার হোল্ড করতে পারে, এটা হচ্ছে তার হোল্ডিং ক্যাপাসিটি। মানে 20 গ্রাম ভেপারকে সে স্যাচুরেট করতে পারে। হোল্ডিং ক্যাপাসিটি মানে কি, তার স্যাচুরেট করার ক্যাপাসিটি, মানে 20 গ্রাম ভেপারকে সে তার নিজের ভিতরে মিশিয়ে নিতে পারে, আর সেটাকে ক্যারি করতে পারে বা হোল্ড করে রাখতে পারে, ঠিক আছে। তাহলে এই 20 গ্রাম হচ্ছে তার হোল্ডিং ক্যাপাসিটি আর স্যাচুরেটিং ক্যাপাসিটি। এই হোল্ডিং ক্যাপাসিটিকে আমরা বলবো কি, স্যাচুরেটিং ক্যাপাসিটি। সো তার স্যাচুরেটিং ক্যাপাসিটি হচ্ছে 20 গ্রাম, দ্যাট ইজ 20 গ্রাম ভেপার সে হোল্ড করে রাখতে পারে, স্যাচুরেটিং ক্যাপাসিটি। এখন ওই যে ফিক্সড ভলিউম, এই এয়ারের ভলিউমটা কিন্তু ফিক্সড ভলিউম, ঠিক আছে। এই ভলিউমটা কিন্তু আমরা কি করছি না, চেঞ্জ করছি না, এটা কনস্ট্যান্ট একটা ভলিউম নিয়ে আছে এয়ারটা। এবং এই এয়ারটাকে বাইরেও যেতে দিচ্ছি না। ধরো যে একটা রুমের ভিতরে, রুমটা টাইটলি ক্লোজ করে দেওয়া হয়েছে, তো বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে কোনো এয়ার যাচ্ছে না। তাহলে ওই ফিক্সড ভলিউমের এয়ার যেটা এখানটায় আছে এই ঘরের ভিতরে, সেটার ভেপার হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে 20 গ্রাম, মানে 20 গ্রাম ভেপার সে নিজের ভিতরে হোল্ড করে রাখতে পারবে। এটা এই ফ্লোরে পড়ে যাবে না, বা ফ্লোরে ডিউ বা শিশির হিসেবে জমা হবে না, ঠিক আছে। তার হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে তার স্যাচুরেট করার ক্যাপাসিটি। সো হোল্ডিং ক্যাপাসিটিকে আমরা স্যাচুরেটিং ক্যাপাসিটি বলতেছি। এখন সে হোল্ড করে রাখতে পারে 20 গ্রাম, আর 20 গ্রাম যদি ভিতরে ভেপার থাকে, 20 গ্রাম ভেপারই যদি আমার ভিতরে থাকে, তাহলে আমি বলবো যে যেহেতু তার হোল্ডিং ক্যাপাসিটি 20 গ্রাম ভেপার, আর 20 গ্রাম ভেপারই ওই রুমের ভেতরে আছে, তার মানে কি এই 20 গ্রাম ভেপার এই এয়ারটা কি করে ফেলছে, স্যাচুরেটেড করে ফেলছে। তাহলে এই যে কন্ডিশনটা, সে যতটুকু স্যাচুরেট করতে পারে ততটুকু ভেপারই যদি আমরা ভিতরে রাখি, তাহলে আমরা বলবো এই রুমের এয়ারটা এর ভেতরের ভেপার দিয়ে
স্যাচুরেটেড হয়ে গেছে। তাহলে এই এয়ার ইজ স্যাচুরেটেড উইথ প্রেজেন্ট ভেপার। সো এখানে যতটুকু ভেপার প্রেজেন্ট ছিল সেটা দিয়ে এই এয়ারটা স্যাচুরেটেড হয়ে গেছে। তাহলে যে টেম্পারেচারে, ঠিক আছে, কোনো ফিক্সড ভলিউমের এয়ার সেখানে যতটুকু ভেপার আছে সেই ভেপারটা দিয়েই স্যাচুরেটেড হয়ে যায়, তার মানে তার হোল্ডিং ক্যাপাসিটি অ্যান্ড প্রেজেন্ট অ্যামাউন্ট অফ ভেপার যদি সেম হয়ে যায়, তাহলে সে যে টেম্পারেচারে তখন থাকে সেই টেম্পারেচারটাকে ওই এয়ারের কি বলতে পারবো, ডিউ পয়েন্ট বলতে পারবো। তাহলে এখানটায় ডিউ পয়েন্ট হচ্ছে টি ক্যালভিন। এখানটায় ডিউ পয়েন্ট টি ক্যালভিন, কারণ এই টি এর জায়গায় আমি ধরো যে 5 ডিগ্রি সেলসিয়াস দিলাম। সো এটাকে আমি ক্যালভিনে ইচ্ছা করলে 278 ক্যালভিন লিখে ফেলতে পারতাম। সো আমি সেলসিয়াসেই রাখলাম। ধরো যে এই 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই এয়ারটাকে, এই ফিক্সড ভলিউমের একটা এয়ার, সে 20 গ্রাম ভেপার হোল্ড করে রাখতে পারে বা স্যাচুরেট করতে পারে, আর 20 গ্রামই তার ভেতরে আছে। তার মানে সে যতটুকু হোল্ড করতে পারে বা স্যাচুরেট করতে পারে ঠিক ততটুকু ভেপারই যদি তার ভিতরে থাকে, তাহলে যে টেম্পারেচারে এই ফেনোমেনাটা ঘটতেছে সেই টেম্পারেচারকে আমরা কি বলবো, ডিউ পয়েন্ট। তাহলে এই রুমের জন্য ডিউ পয়েন্ট হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। তার কারণ এখানে যদি আর অল্প অ্যামাউন্টেও ভেপার আমরা ঢুকিয়ে দিই বা টেম্পারেচার যদি কমিয়ে দিই, টেম্পারেচার কমলে যেহেতু হোল্ডিং ক্যাপাসিটি কমে যায়, সো হয় টেম্পারেচার কমিয়ে দিব, না হলে অল্প অ্যামাউন্টের ভেপার দিব। যদি এই সিচুয়েশনে আমরা টেম্পারেচার কমিয়ে দিই বা অল্প অ্যামাউন্টের ভেপার ভিতরে দিই, তাহলে সেই ভেপারটাকে আর সেই এয়ার, সেই ফিক্সড ভলিউমের এয়ারটা আর হোল্ড করতে পারবে না। তখন সেই ভেপারটা কি কনডেন্সড হয়ে ডিউ হয়ে যাবে এবং সেটা ফ্লোরে পড়ে যাবে, সেটা সেই রুমের ফ্লোরে পড়ে যাবে ডিউ হয়ে। ঠিক আছে, তাহলে ডিউ পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে কোনো ফিক্সড ভলিউমের এয়ারের স্যাচুরেট করার ক্যাপাসিটি অ্যান্ড সেখানটায় যে প্রেজেন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার আছে সেই অ্যামাউন্টটা, মানে স্যাচুরেট করার ক্যাপাসিটি বা যে অ্যামাউন্টে সে স্যাচুরেট করতে পারবে, আর যতটুকু অ্যামাউন্টের ভেপার ভেতরে আছে সেই দুইটা যদি সেম হয়ে যায়, ঠিক আছে, তাহলে তার স্যাচুরেট করার ক্যাপাসিটি হচ্ছে 20 গ্রাম আর ভেতরেও আছে 20 গ্রাম, তার মানে সে পুরো ভেপারটাকে স্যাচুরেট করে ফেলতে পারবে। তাহলে যে টেম্পারেচারে কোনো ফিক্সড ভলিউমের এয়ার তার মধ্যে থাকা, মানে তার ভেতরে থাকা, মানে সবটুকু ওয়াটার ভেপার, ভেতরে থাকা সবটুকু ওয়াটার ভেপারকে সে স্যাচুরেট করে ফেলতে পারবে, সেই টেম্পারেচারকে ওই পার্টিকুলার জোনের ডিউ পয়েন্ট বলবো। সেই টেম্পারেচারকে ওই পার্টিকুলার রুমটার জন্য আমরা ডিউ পয়েন্ট বলতেছি। ঠিক আছে, তাহলে এই রুমের ডিউ পয়েন্ট হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, কারণ এখানটায় যে এয়ারটুকু আছে সেই এয়ারটুকু 20 গ্রাম ভেপার হোল্ড করতে পারতো আর 20 গ্রামই তার ভিতরে আছে, তার মানে পুরো ভেপারটাই স্যাচুরেটেড হয়ে গেছে। তাহলে ডিউ পয়েন্ট হচ্ছে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে কোনো একটা ফিক্সড ভলিউমের এয়ার, ঠিক আছে, যদি তার ভেতরে থাকা সবটুকু ওয়াটার ভেপারকে স্যাচুরেট করে ফেলতে পারে, তাহলে সেই পার্টিকুলার টেম্পারেচারকে আমরা ওই জোনটুকুর জন্য, ওই স্পেসটুকুর জন্য বা ওই রুমটুকুর জন্য আমরা কি বলবো, ডিউ পয়েন্ট। তাহলে এখানটায় ডিউ পয়েন্ট হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, কারণ ওই টেম্পারেচারে যতটুকু ওয়াটার ভেপার ছিল একটা ফিক্সড ভলিউম এয়ারে পুরোটাই কি হয়ে গেছে, স্যাচুরেটেড হয়ে গেছে, কারণ তার হোল্ডিং ক্যাপাসিটিও ছিল 20 গ্রাম আর ওখানটা ভিতরে ছিল 20 গ্রাম। সো যেহেতু সে 20 গ্রাম হোল্ড করতে পারে, তার মানে সে পুরোটাকে স্যাচুরেট করবে। জেসমিন আক্তার এসছে, আসসালামু আলাইকুম জেসমিন আক্তার, কেমন আছিস? ফারিয়া জাহিন খান একটু কষ্টের কথা বলেছে, আহা হা হা। ফারিয়া জাহিন খান একদম বুড়িদের মতো কথা বলছে, সাধারণত বুড়িরা এই ধরনের কথা বলে। সো দেখবি যে দাদি নানি টাইপের যেসব মহিলা আছে তাদের কাছ থেকে গেলেই ওরা বলবে জীবনের শেষ দিন প্রায় চলে এসেছে, মনে হয় আমার শেষ দিন দেখতে হবে, আশেপাশে ভূত পেতনি দেখতে পাই। এই রকম এই যে ফারিয়া জাহিন খান তার কমেন্টে ভূত পেতনি তারপরে এইসবের কিছু দিয়ে দিয়েছে। জেসমিন আক্তার ওয়ালাইকুম আসসালাম, জেসমিন আক্তার ওয়ালাইকুম আসসালাম দিয়েছে, থ্যাংক ইউ জেসমিন আক্তার। আমার ভিডিও স্টপ হয়ে যাচ্ছে বারবার। সো তুই এক কাজ কর জেসমিন আক্তার, তুই এখান থেকে বের হয়ে যা, বের হয়ে গিয়ে আবার ঢুক,
দেখবি যে আর ভিডিও স্টপ হবে না। সো এই নেটের ডিস্টার্বের কারণে হতে পারে, বাইরে তো গত কয়েকদিন ধরে অনেক অনেক বৃষ্টি হচ্ছে, সো সেক্ষেত্রে এটা হতেই পারে। তুই ফেসবুক থেকে লাইভ থেকে বের হয়ে আবার তুই চলে আয়। সো নাফিস স্যার, রশিদ ফিজা, না স্যার আজকাল লাইফ ইনফিনিটি মনে হয়, শেষই হয় না, কোনো ফিউচারই নাই। হ্যাঁ, ফিউচার নাই তাদের যাদের পরীক্ষা হচ্ছে না, মানে পরীক্ষা হচ্ছে না মানে এই যে এসএসসি ক্যান্ডিডেট, তারা জানে না তাদের পরীক্ষা হবে কি না। তারা শুধু আমার কাছে মডেল টেস্ট, আমি বলি যে আর পড়ার দরকার নাই ভাই, তোরা এখন বাসায় পড়, বলে যে না স্যার মডেল টেস্ট দিতে থাকি, অনলাইনে তারা মডেল টেস্ট দিতেই আছে, ঠিক আছে। তো এই যে তাদের অবস্থা, ঠিক আছে, মানে তাদের পরীক্ষা হচ্ছে না, আর পরীক্ষা না হলে কি পরে তারা কি চাকরি বাকরি পাবে? কোনো চাকরি বাকরি পাবে না। মানে এমনিতে অটো পাস হয়ে গেলে পরে ওদেরকে কেউ পাত্তাই দেবে না, যে কি ভাই কোন ব্যাচ, ভাই করোনা ব্যাচ 2021। ও আচ্ছা, পরে আসেন ভাই, আপনাদেরকে পরে জানানো হবে, ঠিক আছে। বুড়ি না, বুড়িরা এগুলা জাস্ট বলবেই, অ্যাকচুয়ালি মনে মনে অন্য কিছু। হ্যাঁ, এটা একটা ঠিক কথা বলছিস। বুড়িরা মুখে বলে এক, মনে মনে আবার আল্লাহর কাছে হাত বাড়ায় চায় যে আল্লাহ আরো 10 বছর হায়াত দাও, ঠিক আছে। এটা শুধু বুড়িরা না, যে কেউ, হ্যাঁ, মুখে এক কথা বলে, এই জীবন সম্পর্কে যখন কোনো কিছু বলতে যায় যে এইটাই মনে হয় আমার জীবনের শেষ, কিন্তু মনে মনে আবার আল্লাহকে বলে আল্লাহ বাঁচায় রেখো প্লিজ, ঠিক আছে, কারণ সহজে কেউ পৃথিবী ছেড়ে যেতে চায় না। বাট আই মেন্ট ইট। এই ফারিয়া জাইন খান, তুই এটা কি বললি? এমনিও অ্যাজমা আর প্যাশেন্টসটা বেশি দিন বাঁচে না। কে বলছে তোকে? ও, কত মুভি দেখলাম যে হিরো অ্যাজমা, ঠিক আছে, হ্যাঁ অ্যাজমা, ওই যে ওই স্প্রেটা মুখে নিয়ে তারপরে ফাইট করা শুরু করলো, সব ভিলেনদেরকে হারিয়ে দিল, ঠিক আছে। অ্যাজমা তো কোনো ঘটনাই না, অ্যাজমা হচ্ছে তোর অ্যাজমার সাথে তুই কিভাবে অ্যাডাপ্ট হয়ে যাবি, সেটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। সো একটু মর্নিং ওয়াক যদি করিস, অবশ্য কোভিডের সময় কে মর্নিং ওয়াক করতে চায়, কীভাবেই বা করবি। তো তুই এই কিছু এক্সারসাইজ ইকুইপমেন্ট পাওয়া যায় যেটা তুই বাসায় বসে বসে এক্সারসাইজ করতে পারবি, যেমন একটা এক্সারসাইজ বাইক কিনে নে, যেটা বাসায় বসে বসে তুই চালাতে পারবি। অথবা তুই ইচ্ছা করলে দড়ি লাফাতে পারিস, দড়ি লাফানো খুব ভালো এক্সারসাইজ। তো ডেইলি যদি তুই 2 3 4 মিনিট বা 5 মিনিট করে দড়ি লাফাস, দেখবি যে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। কিন্তু অবশ্যই সুস্থ অবস্থায়, তোর যে তোর অ্যাজমার উঠছে আর ওই সময় তুই দড়ি লাফাইতে গেলি যে স্যার বলছে দড়ি লাফাইতে, তাহলে ভাই আমি এইখানে রেসপন্সিবিলিটি নিতে চাই না। সো এভাবে নিরাশ হওয়ার বা পেসিমিস্টিক হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। অপটিমিস্টিক হ, অপটিমিস্টিক হ, লাইফটাকে এনজয় করতে হবে, ঠিক আছে। লাবিবা হক স্যার, তাড়াতাড়ি করেন প্লিজ। আচ্ছা, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, আমি অলরেডি ডিউ পয়েন্টে চলে এসেছি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা, আচ্ছা এইখানটায় আমি একটু ওই দিকে পেজ নাই যেহেতু। সো রিলেটিভ হিউমিডিটির জন্য, আমাদের যে কাজগুলো করতে হয়, রিলেটিভ হিউমিডিটি, সেটা আমি করতেছি। আমি আর বেশি হলে 20 মিনিট টাইম নিব হিউমিডিটি। সো রিলেটিভ হিউমিডিটির জন্য যে কাজগুলো করতে হয়, সো রিলেটিভ হিউমিডিটি যদি আমাদের ভেপার ম্যাসটা গ্রামে দেওয়া থাকে, ঠিক আছে, ভেপার ম্যাসটা যদি গ্রামে দেওয়া থাকে, ঠিক আছে, ভেপারের ম্যাস, ধর যে এইখানটায় হোল্ডিং ক্যাপাসিটি দেওয়া আছে যে সে কতটুকু হোল্ড করতে পারে, হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে 5 গ্রাম, ঠিক আছে। আর এখানটায় প্রেজেন্ট ভেপার আছে, হোল্ডিং ক্যাপাসিটি 5 গ্রাম ভেপার। আর এই ফিক্সড ভলিউমের এই এয়ারটাতে 2 গ্রাম ভেপার প্রেজেন্ট আছে, 2 গ্রাম ভেপার প্রেজেন্ট আছে। তো ভিতরে আছে 2 গ্রাম, সে কন্টেইন করতে পারে বা হোল্ড করে রাখতে পারে বা স্যাচুরেট করতে পারে 5 গ্রাম। তাহলে সে স্যাচুরেট করতে পারবে 5 গ্রাম বা হোল্ড করে রাখতে পারবে 5 গ্রাম। তার ভেতরে কতটুকু আছে এখন? 2 গ্রাম ভেপার আছে। যদি এই হোল্ডিং ক্যাপাসিটি অ্যান্ড ভিতরে কতটুকু আছে দেওয়া থাকে, তাহলে আমরা রিলেটিভ হিউমিডিটি আর বের করে ফেলতে পারবো। সো আর যদি রিলেটিভ হিউমিডিটি হয়, সো রিলেটিভ হিউমিডিটি আমরা হিউমিডিটি বের করছি। সো যতটুকু আছে, মানে ভেতরে যতটুকু প্রেজেন্ট আছে, সো প্রেজেন্ট অ্যামাউন্ট অফ ম্যাস, সো প্রেজেন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার, অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার। আর এটা হচ্ছে কি তার ক্যাপাসিটি, যতটুকু সে হোল্ড করতে পারে।
আর এটাকে বলতে পারি ওয়াটার, অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার দ্যাট ক্যান বি স্যাচুরেটেড বাই এয়ার। সো অ্যামাউন্ট অফ ভেপার, অ্যামাউন্ট অফ ভেপার that can be saturated by air, that can be saturated by air. So আমরা দেখো এখন প্রেজেন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার এখানটা হচ্ছে 2 গ্রাম। আর কতটুকু তার হোল্ডিং ক্যাপাসিটি, হোল্ডিং ক্যাপাসিটি মানে কি সে এতটুকু ওয়াটার ভেপার স্যাচুরেট করে ফেলতে পারবে। সো অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার দ্যাট ক্যান বি স্যাচুরেটেড বাই এয়ার, সেটা আমরা নিচে লিখলাম, ইন্টু 100% দিলেই আমাদের কি চলে আসবে, হিউমিডিটি আর রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে, সো রিলেটিভ হিউমিডিটি আমরা এখানটায় বের করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে 5 20 আর 100, সো 222 আর হচ্ছে 40, সো রিলেটিভ হিউমিডিটি ইন দিস কেস হচ্ছে 40%। সো ম্যাথস দিয়ে এইভাবে রিলেটিভ হিউমিডিটি বের করা যায়, কিন্তু আমরা যেভাবে বের করবো রিলেটিভ হিউমিডিটি সেটা হচ্ছে ডিউ পয়েন্ট দিয়ে, কারণ আমাদের ম্যাথস দেওয়া থাকেই না, আমাদের ভেপার প্রেশার দেওয়া থাকে। সো যদি ভেপার প্রেশার দেওয়া থাকে তাহলে আমরা কি করব আমি একটু দেখাই। সো যদি ইন কেস অফ ভেপার প্রেশার, ইন কেস অফ ভেপার প্রেশার, যদি ভেপার প্রেশার দেওয়া থাকে, ভেপার প্রেশার যদি দেওয়া থাকে তাহলে আমরা রিলেটিভ হিউমিডিটি কীভাবে বের করতে পারি। রিলেটিভ হিউমিডিটি হবে তখন হিউমিডিটি, আর এটা হবে স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। সো এই স্মল এফ অ্যান্ড ক্যাপিটাল এফ এর মিনিং কি? স্মল এফ হচ্ছে ভেপার প্রেশার বা স্যাচুরেটেড ভেপার প্রেশার, ভেপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট। সো এটা হচ্ছে ডিউ পয়েন্টের স্যাচুরেটেড ভেপার প্রেশার, মানে ডিউ পয়েন্টে কতটুকু ভেপার স্যাচুরেটেড হয় সেটার স্যাচুরেটেড ভেপার প্রেশার, অতটুকু ভেপারের প্রেশার আমরা নিব। আর এফ হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট রুম টেম্পারেচার, অ্যাট রুম টেম্পারেচার। এই রুম টেম্পারেচারকে আমরা ডে টেম্পারেচারও বলতে পারি, এটা হচ্ছে আমাদের ডে টেম্পারেচার। সো রুম টেম্পারেচার বা ডে টেম্পারেচারে আমাদের যতটুকু ভেপার স্যাচুরেটেড হবে ততটুকু ভেপারের প্রেশার আমরা এফ দিয়ে ডিনোট করছি। আর স্মল এফ দিয়ে ডিনোট করছি কি ডিউ পয়েন্ট, ডিউ পয়েন্টও একটা টেম্পারেচার কিন্তু। সো আমরা একটু আগেই দেখে আসলাম ডিউ পয়েন্ট একটা টেম্পারেচার। সো এই টেম্পারেচারে যতটুকু ভেপার স্যাচুরেটেড হবে ততটুকু ভেপারের প্রেশার উপরে, আর রুম টেম্পারেচারে যতটুকু ভেপার স্যাচুরেটেড হবে ততটুকু ভেপারের প্রেশার নিচে ইন্টু 100%। সো এভাবে আমরা রিলেটিভ হিউমিডিটি বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। সো আমরা এই ভেপার প্রেশারটা কিভাবে বের করব? ভেপার প্রেশার মেনলি দেওয়াই থাকে, সো আমাদের কিছুটা মডিফাই করে নিতে হয়, এছাড়া কিছু না। সেটা আমরা একটা কোয়েশ্চেনে গিয়ে দেখি। স্যার এক্সারসাইজ করি বাট ল্যাব হয় না, ল্যাব মানে ওটা মানে লাভ। আচ্ছা, সো এক্সারসাইজ করি বাট লাভ হয় না। তুই এক্সারসাইজ করবি না, তোর তোর এক্সারসাইজ করার কি দরকার দিদি? ঠিক আছে, তুই তো এমনিতেই ঠিক আছে, তোর ওয়েট নাই বললেই চলে। ওয়েট মানে ওই ওয়েট বলতেছি না, মানে শরীরের ওয়েট নাই। ঠিক আছে, আবার অনেকে আবার ওয়েট মানে পার্সোনালিটির কথা বলে। সো যথেষ্ট পার্সোনালিটি আছে মাশাআল্লাহ, তো তোর ওই ওয়েটটা নাই। ঠিক আছে, তো যেহেতু তোর ওই ওয়েটটা নাই, তোর এখন এক্সারসাইজ করার দরকার নাই। ঠিক আছে, সো এই এক্সারসাইজটায় জাহিন খান করতে পারে। ঠিক আছে, কারণ তার এক্সারসাইজ করলে তার ফিজিক্যাল ফিটনেসটা আরও বাড়বে। ঠিক আছে, তো লাবিবা হক তুই কখনোই এক্সারসাইজ করতে যাইস না, তুই এমনিতে দড়ি লাফাইতে পারিস 2-1 মিনিট। ঠিক আছে, দড়ি লাফাইলি। সো যেটা ন্যাচারাল, মানে যেটা অবভিয়াস, প্রতিদিন যেটা কাজকর্ম যেটা আগে হতো, মানে করোনার আগে হতো, সেই ধরনের কাজের সাথে মিলিয়ে যতটুকু ছোটোখাটো এক্সারসাইজ তুই করবি। কি তুই এক্সারসাইজ করস? আচ্ছা, জেসমিন আক্তার। আর একজন এই যে চিকনি, মানে মোটু পাতলুর পাতলু, ঠিক আছে, সে আবার লাবিবাকে বলতেছে তুই এক্সারসাইজ করস। ঠিক আছে, কারণ জেসমিনেরও এক্সারসাইজ করার দরকার নাই। এক্সারসাইজ করবে ফিজা, জাহিন খান, এরা করবে এক্সারসাইজ। ঠিক আছে, যাতে করে ওরা আর একটু লাভ হয়। তো আমি করি, হ্যাঁ, এই যে দেখ, ফিজা ঠিকই এক্সারসাইজ করে, ওর লাভও হয়। কারণ লাবিবা তো লাভ বুঝতেই পারবে না। ঠিক আছে, লাবিবা যদি এক্সারসাইজ করে সে হয়ে যাবে একেবারে কঙ্কাল। ঠিক আছে, তো সে কী লাভ বুঝতে পারবে? লাভের চাইতে তার ক্ষতি বেশি।
সো এক্সারসাইজ করতে গেলে আরও বেশি বেশি করে খাইতে হবে, খেয়ে দিয়ে তারপরে এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে? সো লাবিবা আর জেসমিনের এক্সারসাইজ করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। ফিজা অ্যান্ড জাহিন খান অবশ্যই এক্সারসাইজ করবে। সো এইখানটায় একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আমরা একটু দেখতে চাই, ঠিক আছে? এই একটা প্রবলেম দেখলেই তোরা এই রিলেটেড ম্যাথসগুলো পেরে যাবি। সো এটা একটা পাবনা ক্যাডেটের একটা কোয়েশ্চেন। সো আমরা গতদিন দেখেছি যে ড্রাই বাল্ব অ্যান্ড ওয়েট বাল্ব এগুলো কোথায় থাকে? হাইগ্রোমিটারে। কোথায় থাকে বাবা? হাইগ্রোমিটারে। সো ড্রাই বাল্বের রিডিং দেওয়া আছে, ওয়েট বাল্বের রিডিং দেওয়া আছে। ঢাকার জন্য, পাবনার জন্য ড্রাই বাল্বের রিডিং, ওয়েট বাল্বের রিডিং। সো ড্রাই বাল্ব অ্যান্ড ওয়েট বাল্ব এগুলো কোথায় পাই আমরা? এগুলো পাই আমরা হাইগ্রোমিটারে। তো হাইগ্রোমিটার যে ডিভাইসটা, এটা কি করে? হাইগ্রোমিটার মেইনলি ডিউ পয়েন্টে ডিটারমাইন করে। হাইগ্রোমিটার কি করে দেয় আমাদেরকে? ডিউ পয়েন্ট মেজার করে দেয়। তাহলে এই হাইগ্রোমিটারেই দুইটা থার্মোমিটার থাকে, একটা ড্রাই থার্মোমিটার, ড্রাই বাল্ব থার্মোমিটার বলি আমরা ওটাকে, আর একটা ওয়েট বাল্ব থার্মোমিটার, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে তোদেরকে বলেছি। তো এই ড্রাই বাল্ব থার্মোমিটার মানে কি? এটা ডে টেম্পারেচার ডিনোট করে। ড্রাই বাল্ব থার্মোমিটার ডে টেম্পারেচার, ওই দিনের কত টেম্পারেচার সেটা ডিনোট করবে এই ড্রাই বাল্ব থার্মোমিটার। আর ওয়েট বাল্ব সেটা কিন্তু ডে টেম্পারেচার ডিনোট করে না, কারণ এই ওয়েট বাল্বের সাথে আমরা একটা কি করি, ওয়েট বাল্ব তৈরি করি কিভাবে? এই থার্মোমিটারের সাথে একটা এরকম থ্রেড বা সুতা পেঁচিয়ে ওটাকে একটা একটা কাপ ধরো যে আছে, এই কাপের পানির ভিতরে রেখে দিই। সো এই পানিটা, ঠিক আছে, এই সুতা বেয়ে 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 এই বাল্বের কাছে আসে। বাল্বের কাছে এসে এখানে ইভোপারেশন হয়, যেহেতু ওয়াটার আছে ইভোপারেট হবে। ইভোপারেশন হলে এই বাল্বটাকে সে ঠান্ডা করে দেয়। ঠান্ডা করে দেয় দেখিয়ে ড্রাই বাল্ব যত রিডিং দেয় ওয়েট বাল্ব তার চাইতে অনেক কম রিডিং দেয়, ঠিক আছে? সো ওয়েট বাল্ব থার্মোমিটারের রিডিংটা ড্রাই বাল্বের চাইতে কম হয়, মানে ডে টেম্পারেচার, ওই দিনের যে টেম্পারেচার আছে তার চাইতে একটু কম হবে ওটা, ঠিক আছে? সো ওইটা একটু মাথায় রাখিস। তাহলে পাবনার জন্য এই হাইগ্রোমিটারের ড্রাই বাল্বের রিডিং, ওয়েট বাল্বের রিডিং দুটাই দেওয়া আছে। আবার ঢাকার জন্য এই হাইগ্রোমিটারের ড্রাই বাল্বের রিডিং, ওয়েট বাল্বের রিডিং এটাও দেওয়া আছে। আর এই যে গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট ওরা কিন্তু দিয়ে দিয়েছে কোয়েশ্চেনে। সো গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট তোদেরকে মুখস্থ করতে হবে না, এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। তো গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট কি বলেছে? যে 32.5 ডিগ্রি সেলসিয়াস। সো নেই, আমার কাছে নেই। সো এই গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট যে দেখতে পাচ্ছিস 1.625 বা 1.664, ঠিক আছে? এটা কোন টেম্পারেচারে? এটা সবসময় ডে টেম্পারেচারে বা ড্রাই বাল্বের টেম্পারেচারে। তাহলে এই গ্লেশিয়ার্স কনস্ট্যান্টটা যদি আমাদেরকে খুঁজতেও হতো, আমরা এই টেম্পারেচারে গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট কত সেটা খুঁজবো। আমরা কিন্তু কখনো ওয়েট বাল্বের টেম্পারেচারে এটা খুঁজবো না। আমরা সবসময় ড্রাই বাল্বের যে রিডিং বা ডে টেম্পারেচার, যেটা ওই দিনের টেম্পারেচার যেটা, সেই টেম্পারেচারেই আমরা গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট খুঁজবো, অন্য কোনো টেম্পারেচারে না। তাহলে ওই দিনের টেম্পারেচারে গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট 1.625 দেওয়া আছে। আর ঢাকায় ওই দিনের টেম্পারেচার ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, মানে ড্রাই বাল্ব আমাকে বলে দিচ্ছে ওই দিনের টেম্পারেচার হচ্ছে এটা। এবং ওই দিনের টেম্পারেচারে ঢাকায় আমরা গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট যদি মানে কি বের করতে চাই, সেটা আসবে 1.664। সো ওটা গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট আমাদেরকে বের করে দিয়েছে। সো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, ডিউ পয়েন্ট অ্যাট পাবনা অ্যান্ড ঢাকা। তো পাবনা অ্যান্ড ঢাকাতে ডিউ পয়েন্ট আমরা বের করতে চাই। জেসমিন আম্মুও বলে আমার এক্সারসাইজের কোনো দরকার নাই। সো তুই তো এমনিতেই রাতের বেলা ভূত দেখে, ঠিক আছে, তোর অবস্থা খারাপ হয়ে গেছে। রাতের বেলা যে কি কি ভূত দেখোস তুই আল্লাহ জানে। সো ভূত দেখা বাদ দে, এই যে আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমাবি, ঠিক আছে? আয়াতুল কুরসি 3 বার পড়বি, আর সূরা নাস, সূরা ফালাক, ঠিক আছে, এগুলা পড়ে এই হাতের ভিতর ফু দিয়ে ওই হাত দিয়ে মুখ, মাথা এগুলো একটু ইয়ে করে নিবি, করে নিয়ে তারপরে ঘুমাবি। তাহলে ওই ভূত দেখা দেখি তোর হবে না। ভূত দেখে রাতে, ওহ। সো ডিউ পয়েন্ট মেজার করছি আমরা সিতে ডিউ পয়েন্ট মেজার করব পাবনায়, পাবনার ডিউ পয়েন্ট। আচ্ছা আচ্ছা, ভালো। ফারিয়া জাইন বলছে আমি পড়ে যাওয়ার পর লাম্বার স্পন্ডাইলোসিস হয়ে যায়, তাই এক্সারসাইজ অফ আপাতত আমার। তুই আবার কবে পড়ে গেছিস ফারিয়া জাহিন? এইসব কারণেই তো ওই বুড়ি টাইপ কথা বলছিলাম। আল্লাহ, তুই কবে পড়ে গেছিলি?
আশ্চর্য তো, তুই কবে পড়ে গেছিলি এটা তো আমি জানি না। সো পাবনার ডিউ পয়েন্ট বের করতে বলছে, ঢাকারও ডিউ পয়েন্ট বের করতে বলছে, দুইটারই ডিউ পয়েন্ট আমরা বের করব। আর একটু পরে শুনে নিব ফারিয়া জাহিন খান কবে পড়ে গেছে, কিভাবে পড়ে গেছে। আচ্ছা, তো পাবনার যে ডিউ পয়েন্ট সেটা যদি আমরা বের করতে চাই, তো ডিউ পয়েন্ট বের করার ফর্মুলা কি? ড্রাই বাল্বের টেম্পারেচার মাইনাস ডিউ পয়েন্ট, এই থেটা হচ্ছে আমার ডিউ পয়েন্ট। সো ড্রাই বাল্বের টেম্পারেচার মাইনাস ডিউ পয়েন্ট টেম্পারেচার is equals glaciers constant into dry bulb temperature minus wet bulb temperature। ঠিক আছে, তাহলে ড্রাই বাল্বের রিডিং মাইনাস ডিউ পয়েন্ট হচ্ছে গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট ইন্টু ড্রাই বাল্ব রিডিং মাইনাস ওয়েট বাল্ব রিডিং। সো ড্রাই বাল্বের টেম্পারেচার কত? ড্রাই বাল্বের রিডিং হচ্ছে এখানে পাবনার জন্য ড্রাই বাল্ব 32.5, ওয়েট বাল্ব 22। তাহলে ড্রাই বাল্ব 32.5 মাইনাস ডিউ পয়েন্ট, গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট পাবনার জন্য আমরা দেখেছি 1.625। সো এইখানটায় জি এর জায়গায়, জি হচ্ছে আমার গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট, এর জায়গায় 1.625 বসিয়ে দিলাম। আর এখানটায় ড্রাই বাল্ব রিডিং হচ্ছে 32.5, ওয়েট বাল্ব রিডিং হচ্ছে 22। সো আমরা থেটার ভ্যালুটা বের করে ফেলতে পারবো এখানটায় ক্যালকুলেট করে। সো এখানটায় আমরা আমার ক্যালকুলেটর করি। সো আমরা যদি একটু ক্যালকুলেট করি, এখানটায় 32.5, সো 32.5 মাইনাস 22, ঠিক আছে, এটা হয় এটাকে গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করবো, 1.625 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা আসে আমার 17.063। সো এটা আসে আমার 17.063, ঠিক আছে। আর এটা হচ্ছে 32.5 মাইনাস থেটা। সো আমরা যদি একটু সাইড চেঞ্জ করে দিই তাহলে থেটার ভ্যালুটা পেয়ে যাব। সো 32.5 এ পাশে ছিলই, এটা যদি এ পাশে নিয়ে আসি 17.063, তাহলে এটা হবে থেটা বা ডিউ পয়েন্টের ইকুয়াল। তো পাবনার জন্য ডিউ পয়েন্ট অলরেডি আমরা বের করে ফেলেছি। সো পাবনার জন্য ডিউ পয়েন্ট হচ্ছে, এখান থেকে আমরা 32.5 থেকে বাদ দিলেই হবে, এটা হচ্ছে 15.44। তাহলে এটা হচ্ছে ডিউ পয়েন্ট ফর পাবনা। সো থেটা ডি বলতে পারো ফর পাবনা। সো এটা হচ্ছে এই 15.44 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পাবনার জন্য ডিউ পয়েন্ট হচ্ছে 15.44 ডিগ্রি সেলসিয়াস। সো এইখানটায় সেলসিয়াসে টেম্পারেচার রাখবো, এখানটায় ক্যালভিনে নেওয়ার দরকার নাই, ঠিক আছে। টেম্পারেচার কিসে রাখবো এখানটায় বাবা? সেলসিয়াসে, ক্যালভিনে নেওয়ার কোনো দরকার নাই। সো ঢাকার জন্য আমরা একইভাবে, সো এই ফর্মুলাটাকে যদি একটু মডিফাই করি তাহলে ডিউ পয়েন্ট হবে কি থেটা ইকুয়ালস, ঠিক আছে, থেটাটাকে ওই পাশে নিয়ে গেলে আর জিটাকে এই পাশে যদি নিয়ে আসি, সো এই পাশে থেটা 1 আগে থেকে ছিল, জি ইন্টু দিস থিং যদি এই পাশে নিয়ে আসি, এখানটায় মাইনাস দিতে হবে, মাইনাস। সো থেটা 1 মাইনাস থেটা 2 ইন্টু জিটা ওইখানটায় দেওয়ার কথা ছিল, আমি শেষে দিয়ে দিলাম। তাহলে এই ঢাকার জন্য দেখ, ড্রাই বাল্বের টেম্পারেচার 28.6, ওয়েট বাল্বের টেম্পারেচার 20। তাহলে ড্রাই বাল্বের টেম্পারেচার হচ্ছে 28.6, এই মাইনাস এই 28.6, ওয়েট বাল্বের টেম্পারেচার 20। ঢাকার জন্য গ্লেশিয়ার্স কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে 1.664, সেটা আমি এখানটায় মাল্টিপ্লাই করে দিলাম ইন্টু 1.664। তাহলে ঢাকার জন্য ডিউ পয়েন্ট আমি বের করে ফেলতে পারতেছি, কত হয় সেটা, এই 28.6 মাইনাস 20, দ্যাট ইজ ওটা হবে শুধু 8.6। তো 8.6 ইন্টু 1.66, এটার ভ্যালুটা হচ্ছে 1.664। তাহলে আমি এটা 1.664 দিয়ে দিলাম। সো এই ভ্যালুটা আসে আমার 14.31। সো এই 28.6 মাইনাস 14.31, সো এটা যে 14.3 আসবে এটা বুঝাই যাচ্ছে। তাহলে ঢাকার জন্য ডিউ পয়েন্ট, ঠিক আছে, এটা, আর পাবনার জন্য ডিউ পয়েন্ট এটা। সো আমরা দুইটার জন্য ডিউ পয়েন্ট বের করে ফেলেছি। সো ডিউ পয়েন্ট আমাদের বের হয়ে গেছে। এখন আমাদের বলতেছে হুইচ প্লেস ইজ মোর কমফোর্টেবল। তো তোরা বুঝতেই পারিস, যেই জায়গার হিউমিডিটি বেড়ে যায় সেই জায়গাতে আমরা একটু ডিসকমফোর্ট ফিল করি। ধর যে আজকের যদি হিউমিডিটি অনেক বেড়ে যায়, তখন দেখবো যে আমরা যদি ঘেমে যাই তাহলে সেই ঘামটা সহজে শুকাবে না এবং আমাদের অস্থির লাগবে, অনেকের ঘামাচি উঠে যায়, তখন পাউডার মাখতে হয়, ঠিক আছে, কত ধরনের কত সমস্যা। সো তারা ডিসকমফোর্ট ফিল করে। তাহলে হিউমিডিটি যদি
বেড়ে যায় আমরা ডিসকমফোর্ট ফিল করব। হিউমিডিটি যত কম তত আমরা কি কমফোর্টেবল ফিল করব। তাহলে আমরা মেইনলি এই দুইটা সিটির, ঠিক আছে, পাবনা সিটি অ্যান্ড ঢাকা সিটির কি বের করব, আমরা রিলেটিভ হিউমিডিটি বের করব। রিলেটিভ হিউমিডিটি বের করলেই আমরা বুঝতে পারবো যে কোন সিটিটা বেশি কমফোর্টেবল, কোন সিটি কম কমফোর্টেবল, ঠিক আছে। সো আমরা এই রিলেটিভ হিউমিডিটিটা একটু বের করতে যাচ্ছি। সো রিলেটিভ হিউমিডিটি বের করার জন্য আমাদের এই যে ভেপার প্রেশারগুলো দরকার হবে, ঠিক আছে। এই ভেপার প্রেশার দিয়ে আমরা রিলেটিভ হিউমিডিটি বের করব। সো তার আগে একটু কমেন্টস পড়ে আসি। কমেন্টস, নাফিসা রশিদ ফিজা লিখেছে, আজকাল তো মনে হয় ভেন্স নাম্প হয়ে যায় বসে থাকতে থাকতে। সো বসে থাকবি কেন, বাসার ভিতরে হাঁটাহাঁটি করতে হবে, বাসার ছোটোখাটো কাজ করতে হবে। বিশেষ করে তোরা তো বাসায় যেহেতু থাকিস, তোরা ইচ্ছা করলে কিচেনে তোদের মায়েদেরকেও হেল্প করতে পারিস, ঠিক আছে। এবং সেক্ষেত্রে তোদের কাজও করা হলো, ঠিক আছে, মনটাও ভালো থাকবে। কিচেনে যদি যাস, মাকে যদি হেল্প করিস, মনও ভালো থাকবে, একটু কাজ করলে শরীরটাও ভালো থাকে। ফারিয়া জাহিন খান, আমি ডক্টরের বাসায় মাল্টিপ্লাগের ওয়্যার পেঁচায় পড়ে গেছিলাম। ডক্টর তো না, অক্টোবরে, আচ্ছা আচ্ছা, অক্টোবরে বাসায় মাল্টিপ্লাগের ওয়্যার পেঁচায় পড়ে গেছিলি, ঠিক আছে। আমি খেয়াল করি নাই, তাই ওই দিন বুঝি নাই যে বেশি প্রবলেম হয়েছে, বাট দিন দিন অবস্থা খারাপ হয়ে যাওয়ার পর ডক্টর দেখাইছি। সো এই যে ছোট প্রবলেমকে ছোট মনে করতে নেই, ছোট প্রবলেমই কিন্তু বড় হয়ে যায়। সো যখনই তোদের কোনো প্রবলেম হবে সাথে সাথে ডাক্তারকে দেখানো তোদের ফরজ, ঠিক আছে। আর মাল্টিপ্লাগের ওয়্যার পেঁচিয়ে পড়ে গেছিস, সো এরকম ঘটনা আরও ঘটতে পারে। সো শিক্ষা তো হয়েছে, সো ওই শিক্ষা থেকে শিক্ষাটা মাথায় রাখবি, যাতে করে কি হয়, যাতে করে পরবর্তীতে এটা আর না হয়। সো আমরা এই পাবনা অ্যান্ড ঢাকার রিলেটিভ হিউমিডিটি বের করেই আমি ছুটি দিয়ে দিব, ঠিক আছে। এবং আমরা দেখতে চাই পাবনা অ্যান্ড ঢাকার ভিতরে কোনটা কি বেশি কমফোর্টেবল। সো দেখ, আমাদের প্রথমে পাবনার রিলেটিভ হিউমিডিটি বের করতেছি, রিলেটিভ হিউমিডিটি বের করছি, রিলেটিভ হিউমিডিটি, এটার পাবনারটা বের করে দিচ্ছে। সো রিলেটিভ হিউমিডিটি ফর পাবনা সেটা কত, ঠিক আছে। আমরা যদি একটু বের করি, সেটা রিলেটিভ হিউমিডিটি আর দিয়ে ডিনোট করি। সো স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%, এটা হচ্ছে ফর্মুলা। সো স্মল এফ হচ্ছে ডিউ পয়েন্টে ওয়াটার ভেপার প্রেশার, বা শুধু ভেপার প্রেশার বলো, এফ হচ্ছে ডিউ পয়েন্টে ভেপার প্রেশার, আর ক্যাপিটাল এফ হচ্ছে ডে টেম্পারেচারে ভেপার প্রেশার। এটা হচ্ছে ডিউ পয়েন্টে ভেপার প্রেশার, এটা হচ্ছে ডে টেম্পারেচারে। এটা কোথায়, ডিউ পয়েন্টে ভেপার প্রেশার, ডিউ পয়েন্টে প্রেশার। আর এফ হচ্ছে কি ডে টেম্পারেচারে, ডে টেম্পারেচারে প্রেশার, ডে টেম্পারেচারে প্রেশার। তাহলে আমরা ডিউ টেম্পারেচারে প্রেশার মানে কি, ডিউ টেম্পারেচার কত, ডিউ টেম্পারেচার পাবনার জন্য পেয়েছিলাম আমরা 15.44 ডিগ্রি সেলসিয়াস। সো এই 15.44 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রেশার, ভেপার প্রেশার বের করতে হবে। সো আমাদের কি কি দেওয়া আছে, আমাদের 14 ডিগ্রি সেলসিয়াসে ভেপার প্রেশার দেওয়া আছে, 16 ডিগ্রি সেলসিয়াসে ভেপার প্রেশার দেওয়া আছে, কিন্তু ডিউ পয়েন্ট মানে 15.44 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভেপার প্রেশার দেওয়া নাই। তো আমরা কি করব, আমরা 14টা নিয়ে কাজ শুরু করি। সো এই 14 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে ভেপার প্রেশার, মানে এই এফ হচ্ছে ভেপার প্রেশার, ভেপার প্রেশার অ্যাট 14 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্লাস, ঠিক আছে, ভেপার প্রেশার, ভেপার প্রেশার ফর এই 14 ডিগ্রিটা আমরা জেনেছি, এই 14 ডিগ্রির চাইতে এটা কত বেশি, 14 ডিগ্রির চাইতে এটা 1.44 বেশি। সো আমাদের 14 ডিগ্রির ভেপার প্রেশার আছে, 14 ডিগ্রির চাইতে এটা কত বেশি আমরা একটু লিখে নিলাম। সো লিখে নেওয়ার দরকার নেই, আমরা জাস্ট জেনে নিচ্ছি। সো এটা 1.44 ডিগ্রি সেলসিয়াস বেশি। তার মানে এই বাড়তি টেম্পারেচারটার জন্য নিশ্চয়ই ভেপার প্রেশার একটু বাড়বে। সো ভেপার প্রেশার অ্যাট 14 ডিগ্রি সেলসিয়াস, কারণ কেন লিখলাম 14 ডিগ্রি সেলসিয়াস, কারণ এই 15-এর খুব কাছে কিন্তু বাবা এই 14 ডিগ্রির ভেপার প্রেশার দেওয়া আছে। 14 ডিগ্রির ভেপার প্রেশার কত, 11.99 মিলিমিটার অফ মার্কারি। সো এটাকে আবার মিটার অফ মার্কারি বা সেন্টিমিটার অফ মার্কারিতে চেঞ্জ করার কোনো দরকার নেই। ভেপার প্রেশার যেভাবে দিছে, যেভাবেই দেখ না কেন সেভাবেই নিব আমরা, ওটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই। কোনো ম্যাথসেই ভেপার প্রেশার চেঞ্জ করতে যাবি না। সো মাতব্বরি করে মিলিমিটার পার মার্কারি ছিল স্যার, আমি তো মিটার পার মার্কারি করছি,
কেন কষ্ট করবি? কষ্ট করার কোনো দরকার নেই, কারণ উপরেও ভেপার প্রেশার, নিচেও ভেপার প্রেশার, ইউনিটগুলো এমনিতেই কেটে যায় বাবা। সো ইউনিট নিয়ে মাথা ঘামাতে হয় না এখানটায়। তাহলে ভেপার প্রেশার অ্যাট 14 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ভেপার প্রেশার ফর এক্সট্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতেছে? এই 1.44 ডিগ্রি সেলসিয়াস। এই 1.44 ডিগ্রি সেলসিয়াসের জন্য ভেপার প্রেশার, এই দুইটা ভেপার প্রেশার যদি আমরা অ্যাড করে ফেলি, তাহলেই আমরা স্মল এফ বা ডিউ পয়েন্টে ভেপার প্রেশার পেয়ে যাব। তাহলে ডিউ পয়েন্টে ভেপার প্রেশার পাচ্ছি 14 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভেপার প্রেশার হচ্ছে আমার, দেখো এখানটায় 11.99 মিলিমিটার অফ মার্কারি। এটা হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভেপার প্রেশার। সো এটা আমি লিখলাম 11.99 মিলিমিটার অফ মার্কারি। কিন্তু এখন এত ডিগ্রি সেলসিয়াস রেইস হচ্ছে, এত ডিগ্রি সেলসিয়াস এক্সট্রা আছে, বাড়তি আছে। তো এত ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার ভেপার প্রেশার কতটুকু বেড়ে যাবে সেটা আমি কম্পেয়ার করতে চাই। সো কম্পেয়ার করব কিভাবে? কম্পেয়ার করতে হবে তাহলে এইখানটাও আমাদের দেখতে হবে যে 14 থেকে 16, মানে যেটা আমি এখানটায় নিয়েছি এর ঠিক নেক্সট টেম্পারেচারটা কত দেওয়া আছে সেটা দেখতে হবে। এই 14-এর ঠিক নেক্সট টেম্পারেচারটা হচ্ছে 16। তাহলে এখানে টেম্পারেচার কত ডিগ্রি বাড়ছে? 2 ডিগ্রি বাড়ছে। 2 ডিগ্রিতে টেম্পারেচার বেড়েছে, 14 ডিগ্রি থেকে 16 ডিগ্রি হয়েছে, তার মানে টেম্পারেচার বাড়লো 2 ডিগ্রি। প্রেশারও তো বাড়ছে, আগে ছিল 11.99, এখন আছে 13.63। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য প্রেশার কতটুকু বাড়লো সেটা আমি একটু মনিটর করতে চাই। সো আমি এখানটায় মনিটর করতে চাই ফর 2 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ ইন টেম্পারেচার প্রেশার ইনক্রিজড। কতটুকু প্রেশার ইনক্রিজ করেছে? দেখো টেম্পারেচার বাড়লো 2, প্রেশার আগে ছিল 11.99, এখন হয়ে গেছে 13.63। তাহলে এই 13.63 থেকে 11.99 বাদ দিলে কতটুকু প্রেশার বাড়ছে সেটা আমরা বের করতে পারবো। 13.63 মাইনাস 11.99, সো এতটুকু প্রেশার বাড়ছে। এটা কতটুকু? 1.64। তাহলে এই 1.64 মিলিমিটার অফ মার্কারি বেড়ে গেছে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস যদি ইনক্রিজ হতো, টেম্পারেচার বাড়তো কত? এই 1.64/2, এত মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে, মিলিমিটার অফ মার্কারি। সো টেম্পারেচার যদি 1.44 বাড়তো, তাহলে প্রেশার কতটুকু বাড়তো? টেম্পারেচার যদি 1.44 ডিগ্রি সেলসিয়াস বাড়তো, কারণ আমার তো 1.44 বেড়েছে, তাহলে প্রেশার কতটুকু বাড়তো? সো 1.64 ইন্টু 1.44 ডিভাইডেড বাই 2, এতটুকু প্রেশার বেড়ে যেত। তাহলে 1.44 ডিগ্রি সেলসিয়াসের জন্য প্রেশার কতটুকু বেড়ে যায়, ঠিক আছে, ততটুকু আমরা এখানটায় বসাবো। সো এই প্লাস দিয়ে আমরা এখানটায় 1.64 ইন্টু 1.44 ডিভাইডেড বাই 2। সো এই কাজটা আমরা না করলেও হয়, আমরা সরাসরি এখানটায় বসিয়ে দিতে পারবো এই ভ্যালুগুলো। সো এই যে কাজটা, এটা তোমরা রাফ ওয়ার্ক করতে পারো, বা এটা রাফ ওয়ার্ক করতেই হয় না, বুঝতেই পারতেছো। এত ডিগ্রি সেলসিয়াসের ইনক্রিমেন্টের জন্য, ঠিক আছে, ভেপার প্রেশার কতটুকু বেড়ে যাবে সেটা কিভাবে বের করলাম সেটা দেখো। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 ডিগ্রি সেলসিয়াসের ইনক্রিমেন্টের জন্য প্রেশার কতটুকু বেড়ে যাচ্ছে? 11.99 থেকে 13.63 হয়ে যাচ্ছে। তার মানে আমার এখানটায় 1.64 মিলিমিটার প্রেশার বেড়ে যাচ্ছে। তাহলে 1.64 মিলিমিটার বেড়ে যাচ্ছে 2 এর জন্য। সো 1.64/2 ইন্টু যতটুকু ইনক্রিমেন্টের জন্য ভেপার প্রেশার বের করতে চাই ততটুকু এইখানটায় মাল্টিপ্লাই করে দেবো। সো নেক্সটটা যখন করব তখন তোমরা বুঝতে পারবা। সো এখানটায় মেইনলি তাহলে এত মিলিমিটার অফ মার্কারি, এটা হচ্ছে আমার স্মল এফ এর ভ্যালু। সো এই ক্যালকুলেশনটা আমরা না করলেও পারি। তো আমি এটা একটু ক্যালকুলেট করে দিই। সো 1.64 ইন্টু 1.44 ডিভাইডেড বাই 2, এটা আসে আমার এই 1.18। এটার সাথে আমি 11.9 আমি যদি অ্যাড করে দিই, 11.99 ছিল মোস্ট পসিবলি। সো অ্যাড করলে এটা হয় 13.17। সো 13.171 লিখলাম, 13.171 মিলিমিটার অফ মার্কারি। সো আমার স্মল এফ বের হয়ে গেছে। আমি ক্যাপিটাল এফ মানে রুম টেম্পারেচারে বা ডে টেম্পারেচারে প্রেশার আমি বের করতেছি। সো ক্যাপিটাল এফ কত? রুম টেম্পারেচারে আসলে কত ছিল? এখানে রুম টেম্পারেচার ছিল 32.5। তাহলে 32.5 ডিগ্রি সেলসিয়াসে প্রেশার বের করতে হবে। তাহলে 32.5 ডিগ্রি সেলসিয়াসে তো প্রেশার দেওয়া নেই, প্রেশার দেওয়া আছে কত? 32 ডিগ্রি সেলসিয়াসে। সো 32 ডিগ্রি সেলসিয়াসে প্রেশার কতটুকু দেওয়া আছে? 35.66 দেওয়া আছে। তাহলে আমরা এই
রুম টেম্পারেচারে বা ডে টেম্পারেচারে যে আমার ভেপার প্রেশার সেটা বের করতে গেলে আমি 32°C সে প্রেশার প্লাস 32 থেকে আমার এই রুম টেম্পারেচারটা কত বেশি, আমার তো রুম টেম্পারেচার ছিল 32.5, তাহলে 32 এর চাইতে এটা কত 0.5 ডিগ্রি বেশি। সো এই 0.5 ডিগ্রি ইনক্রিমেন্টের জন্য প্রেশার, ঠিক আছে, এই দুইটা প্রেশার আমি বের করব। তাহলে 32°C টেম্পারেচারে যে প্রেশার সেটা কোয়েশ্চেন দেখলেই পাওয়া যাচ্ছে। 32°টা গিভেন দেখেই আমি 32° আগে লিখলাম। 32°তে প্রেশার হচ্ছে 35.66, সো আমি এটা 35.66 লিখে দিলাম। আর 0.5 ডিগ্রি ইনক্রিমেন্টের জন্য প্রেশার কত হবে সেটার জন্য আমার কম্প্যারিজনে যেতে হবে। 32 এর পরে নেক্সট টেম্পারেচার কত 34, তাহলে 32 তো নিবই, এর নেক্সট টেম্পারেচার কত সেটাও আমি কি কনসিডার করব। তাহলে 32 থেকে 34 টেম্পারেচার বাড়লো 2°C, প্রেশারও তো বাড়ছে, প্রেশার বাড়ছে না, আগে ছিল 35.66, এখন হচ্ছে 39.90। তাহলে এই 2°C জন্য প্রেশার কতটুকু বাড়লো আমি একটু ক্যালকুলেট করে নিচ্ছি। এই দেখো 32 থেকে 34 টেম্পারেচার বেড়েছে 2°, প্রেশার কতটুকু বাড়লো, এটা হচ্ছে 39.90 মাইনাস এটা হচ্ছে 35.66, সো কত আসে 4.24। তাই 2°র জন্য 2° টেম্পারেচারের জন্য 4.24 কি প্রেশার বেড়ে গেছে। তো আমি এখানটায় এই 4.24 প্রেশার বেড়ে গেছে 2°র জন্য ইন্টু 0.5 করে দিব, তাহলে আমি ক্যাপিটাল এফ পেয়ে যাব। এটাই হচ্ছে 0.5°র জন্য যতটুকু প্রেশার আসে ততটুকু। তো এটা মিলিমিটার অফ মার্কারি, একেবারে ব্র্যাকেট দিয়ে তোরা লিখতে পারিস মিলিমিটার অফ মার্কারি। সো এটাকে জাস্ট আমি ক্যালকুলেট করব, এই 4.24 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 2, সো আছে 1.06, আর এখানটায় 35.66 আছে, সো 35.66 লিখে দিলাম। তো আসে এটা 36.72 মিলিমিটার অফ মার্কারি, সো 36.72 মিলিমিটার অফ মার্কারি। তাহলে আমি পাবনার জন্য স্মল এফ ক্যাপিটাল এফের ভ্যালু বের করে ফেলছি। তাহলে ফর পাবনা আমি কি বের করতে পারবো, ফর পাবনা আমি রিলেটিভ হিউমিডিটি বের করতে পারবো, সেটা স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। সো স্মল এফের ভ্যালু আছে দেখো 13.171, সো স্মল এফের জায়গায় 13.171 ইন্টু 100 লিখে দিলাম। ক্যাপিটাল এফের জায়গায় আমি 36.72 লিখে ফেলতেছি, 36.72 এত পার্সেন্ট, ঠিক আছে। সো এটা একটু ক্যালকুলেট করে দিই, 13.171 ইন্টু 100 ডিভাইডেড বাই 36.72, সো এটা যেটা আসে সেটা হচ্ছে 35.86। তাহলে রিলেটিভ হিউমিডিটি আমার কত ছিল 35.86, সো এটাকে 35.87ও লেখা যায়, 86 এর পরে একটা 8 আছে দেখতে পাচ্ছি। সো রিলেটিভ হিউমিডিটি অফ পাবনা হচ্ছে 35.87%, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা এই ঢাকার জন্য রিলেটিভ হিউমিডিটি বের করবো, এই কাজটা আমি তোদের জন্য ছেড়ে দিচ্ছি। সো বলতেছে যে হুইচ প্লেস ইজ মোর কমফোর্টেবল। সো পাবনার জন্য আমরা রিলেটিভ হিউমিডিটি বের করে ফেলছি, একইভাবে তোরা ঢাকার জন্য রিলেটিভ হিউমিডিটি বের করবি। ফর ঢাকার জন্য রিলেটিভ হিউমিডিটি বের করে দেখবি যে কোন রিলেটিভ হিউমিডিটিটা বেশি। সো ঢাকার জন্য রিলেটিভ হিউমিডিটি এখানে বের করে দেখ যে কোন রিলেটিভ হিউমিডিটিটা বেশি, যেটা বেশি সেটা কি কম কমফোর্টেবল, আর যেটা রিলেটিভ হিউমিডিটি যদি কম হয় তাহলে সেই জায়গাটা সেই প্লেসটা বেশি কমফোর্টেবল। সো যার রিলেটিভ হিউমিডিটি কম দেখবি, ঠিক আছে, যদি এটাকে R1 বলি এটাকে R2 বলি, সো যদি এরকম হয় R1 ইজ লেস দেন R2 তাহলে R1 কমফোর্টেবল, যেটার কম সেটাই কমফোর্টেবল। যদি R2 ইজ লেস দেন R1 হয় তাহলে R2 কমফোর্টেবল, মানে এই ঢাকা তখন কমফোর্টেবল হবে। তাহলে যেটা রিলেটিভ হিউমিডিটি কম সেটাই কমফোর্টেবল। তো তোর আমি তো এই আমি পাবনার রিলেটিভ হিউমিডিটি বের করে দিয়েছি, কিভাবে বের করতে হয় সেটা আমি তোদেরকে দেখাইছি, ঠিক আছে। তোরা একইভাবে ঢাকারটা বের করবি, ঢাকারটা বের করে কম্পেয়ার করবি যে কোনটা বড় কোনটা ছোট, যেটা ছোট সেটাই কমফোর্টেবল, যেটা যে রিলেটিভ হিউমিডিটি ছোট ওই প্লেসটা কমফোর্টেবল।
সো এটা তোরা করতে থাক, আমি আরও কয়েকটা হোমওয়ার্ক আমি পাঠিয়ে দিব। আরেকটা হোমওয়ার্ক হচ্ছে এটা, ওটা করার পরে এটা তোরা করে ফেলবি, এটার আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, এটা করে আমাকে সাবমিট করবি, ঠিক আছে? এটা করে সাবমিট করবি, বা এটা করার দরকার নেই, আমি বই থেকে দিচ্ছি, আমি শাহজাহান তপনের বই থেকে কিছু কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি। সো আসসালামু আলাইকুম, ভালো থাকিস, ঠিক আছে? ফারিয়া জাহিন খান, নিজের দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? সো যেহেতু তোর সমস্যা আছে, সো নিজের দিকে বেশি খেয়াল রাখতে হবে। বাকি সবাই ভালো থাকিস, সবাই নিজের দিকে খেয়াল রাখিস। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।